প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রবীন মণ্ডল, সহকারী শিক্ষক, হাতেম উচ্চ বিদ্যালয়, খুলনা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। তো আমরা আজ শিখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় থেকে জীবজগতের শ্রেণীকরণ সম্পর্কে। তো শিক্ষার্থী, এখানে দেখো দুইটা চিত্র দেওয়া আছে, দুটো ছবি দেওয়া আছে। ছবি দুটোতে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা ছবিতে দেখো অসংখ্য বই ছড়ানো ছিটানো আছে, আর একটা ছবিতে অসংখ্য বই সুন্দর করে তাকে সাজানো আছে, তাই তো? হ্যাঁ, আমরা দুইটা ছবিতে এটাই দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি একটা নির্দিষ্ট বই বের করতে বলা হয়, তাহলে তুমি কোন ছবি থেকে সহজে বের করতে পারবে? নিশ্চয়ই দ্বিতীয় ছবি থেকে, যে ছবিটায় বইগুলো সুন্দর করে সাজানো আছে, এটা থেকে তুমি সহজে একটা নির্দিষ্ট বই বের করতে পারবে, তাই তো? তাহলে যে আমাদের আজকের পাঠ জীবজগতের শ্রেণীকরণ। এখানে তোমরা একটু পিছনের দিকে যাও, যে আমরা যে দুটা ছবি দেখেছি, এই ছবিতে কি দেখছি? একটা ছবিতে বই ছড়ানো ছিটানো আছে, আর একটা ছবিতে বইগুলো সুন্দর করে সাজানো আছে। এই ছবি থেকে আমরা আজকের পাঠটা জীবজগতের শ্রেণীকরণ এটা নির্ধারণ করলাম কেন বলতে পারো? এটা নির্ধারণ করার কারণ হচ্ছে আমাদের চারপাশে অসংখ্য জীব রয়েছে। এ সকল জীব থেকে এদের বৈশিষ্ট্য একই রকম নয়, অর্থাৎ এদের বৈশিষ্ট্য আলাদা আলাদা, আর আলাদা আলাদা বৈশিষ্ট্যের ভিত্তিতে আমাদের এই জীবজগৎকে সহজে চেনার জন্য এদের শ্রেণীকরণ জানা প্রয়োজন। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে জীবজগতের শ্রেণীকরণ। এই যে পাঠটা, এই পাঠ থেকে তোমরা জীবের শ্রেণীকরণ করতে পারবে, পরিবেশের জীবগুলো কোন রাজ্যের অন্তর্গত তা বর্ণনা করতে পারবে, প্রতিটি রাজ্যের শনাক্তকারী বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। তো এখানে দুইটা ছবি লক্ষ্য করো। এই ছবির দুইটা কাজের ছবি তোমরা বলতে পারো? এই ছবিটা হচ্ছে মার্গুলিস, আর একজন হচ্ছে হুইটেকার। এই জীববিজ্ঞানীগণ বিভিন্ন সময় জীবকে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন। কথা, আমাদের চারপাশে যে জীব রয়েছে তাদের শ্রেণীকরণ করার জন্য বিজ্ঞানীগণ অনেক চেষ্টা করেছেন। তো সর্বাধুনিক পদ্ধতি আবিষ্কার করেন 1978 সালে বিজ্ঞানী মার্গুলিস ও হুইটেকার। এই বিজ্ঞানী মার্গুলিস এবং হুইটেকার সর্বাধুনিক যে জীবজগতের শ্রেণী সেটা আবিষ্কার করেন 1978 সালে। এই বিজ্ঞানী মার্গুলিস এবং হুইটেকারের তথ্য মতে সমগ্র জীবজগৎকে 5টি ভাগে ভাগ করেন। তো একটা হচ্ছে রাজ্য 1 মনেরা, এ হচ্ছে রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্লান্টি, রাজ্য 5 অ্যানিমেলিয়া। অর্থাৎ এই যে 5টা রাজ্য, এই 5টা রাজ্যে জীবজগৎকে ভাগ করেন
বিজ্ঞানী মার্গুলিস এবং হুইটেকার। কত সালে? 1978 সালে। এবার আমরা এই যে রাজ্য, 5টা রাজ্য, এই 5টা রাজ্য সম্পর্কে বিশদ আলোচনা করব। তো প্রথমে দেখো মনেরা, এদের বৈশিষ্ট্য হচ্ছে, অর্থাৎ এই মনেরা রাজ্যের যে জীবগুলো, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী, সুগঠিত নিউক্লিয়াস নেই এবং অণুবীক্ষণিক। অর্থাৎ রাজ্য একের যে মনেরা জীব শ্রেণী, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী, সুগঠিত নিউক্লিয়াস নেই এবং অণুবীক্ষণিক। অর্থাৎ এদের খালি চোখে দেখা যায় না, এর দেখতে অনেক ক্ষুদ্র। এটা হচ্ছে রাজ্য এক মনেরা রাজ্যভুক্ত জীবের বৈশিষ্ট্য। এর উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম, অর্থাৎ রাইজোবিয়াম হচ্ছে মনেরা রাজ্যের উদাহরণ। এরপরে আছে রাজ্য 2, রাজ্য 2 আছে প্রোটিস্টা। এই প্রোটিস্টার বৈশিষ্ট্য হচ্ছে এরাও এককোষী এবং সুগঠিত নিউক্লিয়াস আছে। আমরা রাজ্য একের যে মনেরা তাদের দেখলাম কি, তারা এককোষী, আর প্রোটিস্টাও এককোষী, কিন্তু এদের পার্থক্য হচ্ছে কি, মনেরার সুগঠিত নিউক্লিয়াস নেই আর প্রোটিস্টায় সুগঠিত নিউক্লিয়াস আছে। এরা একক বা দলবদ্ধভাবে বসবাস করে। অর্থাৎ প্রোটিস্টা রাজ্যভুক্ত জীবগুলো একক বা দলবদ্ধভাবে বসবাস করে। এর উদাহরণ হচ্ছে ইউগ্লেনা, এরপরে অ্যামিবা। ইউগ্লেনা, অ্যামিবা এরা এককোষী জীব এবং এদের যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা সুগঠিত থাকে এবং এরা একক বা দলবদ্ধভাবে বসবাস করে। এরপরে রাজ্য 3 ফাঙ্গাই বা ছত্রাক। এই রাজ্য 3-এর বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী বা বহুকোষী। ফাঙ্গাই বা ছত্রাক রাজ্যভুক্ত, এদের বৈশিষ্ট্য এককোষী বা বহুকোষী, এদের সুগঠিত নিউক্লিয়াস আছে, দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। অর্থাৎ এই যে রাজ্য 3-এর যে ফাঙ্গাই বা ছত্রাক, এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে কিন্তু এদের দেহে কোনো ক্লোরোফিল থাকে না। আর ক্লোরোফিল না থাকার কারণে এরা বর্ণহীন হয়, অর্থাৎ সাদা বর্ণের হয়। আর ক্লোরোফিল না থাকার কারণে এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। আর নিজেদের খাদ্য তৈরি করতে পারে না বিধায় এরা খাদ্যের জন্য অপরের উপর নির্ভর করে। তাই এই ফাঙ্গাই রাজ্যভুক্ত জীবগুলো হচ্ছে পরভোজী জীব। এর উদাহরণ হচ্ছে, এটা কি চেনো? এটা হচ্ছে মাশরুম। এরপরে পেনিসিলিয়াম। এই মাশরুম, পেনিসিলিয়াম এরা হচ্ছে ফাঙ্গাই রাজ্যভুক্ত জীব। এরপর হচ্ছে রাজ্য 4 প্লান্টি বা উদ্ভিদ জগৎ। এই প্লান্টি বা উদ্ভিদ জগতের বৈশিষ্ট্য হচ্ছে এক বা বহুকোষী, সুগঠিত নিউক্লিয়াস আছে। অর্থাৎ এই প্লান্টি বা উদ্ভিদ জগৎ এরা এক বা বহুকোষী হয়, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, দেহে ক্লোরোফিল থাকে, আর দেহে ক্লোরোফিল থাকার কারণে এরা স্বভোজী এবং এদের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত। তাহলে রাজ্য 4 যে প্লান্টি বা উদ্ভিদ জগৎ, এদের বৈশিষ্ট্য হচ্ছে কি, এরা এককোষী, এক বা বহুকোষী, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে এবং দেহে ক্লোরোফিল থাকে। আর ক্লোরোফিল থাকার কারণে এরা সবুজ বর্ণের হয়। আর ক্লোরোফিল থাকার কারণে এরা সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে বিধায় খাদ্যের জন্য এরা অপরের উপর
নির্ভর করে না, তাই এরা স্বভোজী। এর উদাহরণ হচ্ছে যেমন ফার্ন, মরিচ গাছ, আম গাছ, জাম গাছ, সকল উদ্ভিদ জগৎ হচ্ছে এই রাজ্য 4ভুক্ত। এরপর হচ্ছে রাজ্য 5, অ্যানিমেলিয়া বা প্রাণী জগৎ। এই অ্যানিমেলিয়া বা প্রাণী জগতের বৈশিষ্ট্য হচ্ছে এরা বহুকোষী এবং এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, কোষে প্লাস্টিড নেই, তাই এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। অ্যানিমেলিয়ার কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত নয়। তাহলে এই যে অ্যানিমেলিয়া বা প্রাণী জগৎ, এই প্রাণী জগতের মধ্যে কি মানুষ বিদ্যমান। আর এই অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এরা বহুকোষী, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, কোষে প্লাস্টিড নেই। প্লাস্টিড নেই বিধায় এই প্লাস্টিড হচ্ছে কি ক্লোরোফিল প্লাস্টিডের একটা অংশ। এই প্লাস্টিড না থাকার অর্থ হচ্ছে এই অ্যানিমেলিয়ার বা প্রাণী জগতের দেহে কোনো ক্লোরোফিল থাকে না। আর আমরা জানি যে ক্লোরোফিল যদি না থাকে তাহলে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তাহলে এই যে অ্যানিমেলিয়া, এই অ্যানিমেলিয়া বেঁচে থাকার জন্য উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভর করে, অর্থাৎ খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। এবং অ্যানিমেলিয়ার এর কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত নয়। এর উদাহরণ হচ্ছে মানুষ, দোয়েল পাখি, বাঘ, অর্থাৎ সমস্ত প্রাণী এই রাজ্য 5 অন্তর্ভুক্ত। তো এখানে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে আমরা দেখলাম যে সমগ্র জীবজগৎকে 5টি ভাগে ভাগ করা যাচ্ছে। এই 5 ভাগের মধ্যে প্রাণী জগৎটা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যভুক্ত। আর এই যে অ্যানিমেলিয়া, এই অ্যানিমেলিয়ার মধ্যে মানুষ বিদ্যমান। আর মানুষ হচ্ছে কি সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। অর্থাৎ মানুষের নিজস্ব বুদ্ধি বিবেচনা রয়েছে, এদের কাজ করার সামর্থ্য রয়েছে, এদের বিচার বিবেচনার শক্তি রয়েছে। আর সৃষ্টির সেরা জীব বলা হচ্ছে মানুষকে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব এবং এই মানুষ অ্যানিমেলিয়া রাজ্যভুক্ত, তাই 5টি রাজ্যের মধ্যে এই অ্যানিমেলিয়া রাজ্যটাই বেশি উন্নত। আর তোমাদের একটা বাড়ির কাজ আছে, এই বাড়ির কাজটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে জীবজগতের যে 5টি শ্রেণী, এর মধ্যে কোন শ্রেণী বেশি উন্নত এবং কেন। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাড়ির কাজ হচ্ছে জীবজগতের 5টি শ্রেণীর মধ্যে কোন শ্রেণী বেশি উন্নত এবং কেন, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো শিক্ষার্থী, সবাইকে আবার ফাতেমা উচ্চ বিদ্যালয়ের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতোই এখানেই শেষ করছি।